দর্শক আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সচেতন আছেন, সেই ভরসাটুকু নিয়েই আজকে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট। বরাবরের মতো আজও আমি আপনাদের সঙ্গে আছি, সোমা ইসলাম। মানুষ বলছে সারা পৃথিবী সহ বাংলাদেশের কঠিন একটা দুঃসময় যাচ্ছে। মহামারী করোনা আক্রান্ত করে ফেলেছে পুরো পৃথিবীকে। আমাদের বাংলাদেশের মানুষ বলছে এই মহামারীর সময় নিরুপায় হবার পথে আমরা এখনই একটা উপায়ের পথ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে লকডাউন। সেই লকডাউনটাকে আমরা কি করে ফলপ্রসূ করব, সেই বিষয়গুলো জানবার জন্য আমরা জনপ্রতিনিধিদের কথা শুনব। তারা আমাদের জনগণের একমাত্র আশা ভরসার জায়গায়, দেখি তারা কিভাবে পূরণ করবেন সেই ভরসা এবং একমাত্র ভরসার জায়গাটা লকডাউনটিকে। আজ আমাদের আলোচনার বিষয় জনপ্রতিনিধিদের কাছে জনপ্রত্যাশা। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন। তাদের একজন মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা 10 আসনের এমপি, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্টও তিনি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা 14 আসনের এমপি আসলামুল হক। আমি দুজনকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই সরাসরি চলে যেতে চাচ্ছি ঢাকা 14 আসনের এমপি জনাব আসলামুল হকের কাছে। আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। নিশ্চয়ই আশা করছি আপনি সুস্থ আছেন, ভালো আছেন এবং এলাকার কেমন লোকজন আছে সেটা আপনার কাছে জানবো। শুরুতেই জানতে চাইবো, ঢাকা শহরে কিন্তু প্রথম যে লকডাউন শব্দটা হয়েছিল সেটা কিন্তু টোলার বাগকে দিয়ে। রবিবারে 48 দিন পর সেই যে সফল দৃষ্টান্ত টোলার বাগ দেখাতে পারলো, অর্থাৎ সেখানে কিন্তু যে 14 জন আক্রান্ত মানুষ ছিল তাদের মধ্যে সবাই কিন্তু সুস্থ। 48 দিনের পরিসংখ্যানে দেখা গেল সেখানে আর নতুন কেউ আক্রান্ত হয়নি। এই যে একটা সফল দৃষ্টান্ত তৈরি করলো ঢাকার টোলার বাগ, কিন্তু পুরো মিরপুরে আপনি সেই সফলতাটা দেখাতে পারলেন না কেন? অর্থাৎ আমরা কিন্তু আবার লকডাউনের পথেই চলে যাচ্ছি, তাইলে মিরপুর পুরোটা কেন ব্যর্থ হলো? আমরা প্রথমে, আপনারা জানেন যে 20 মার্চ আমাদের এখানে এই সংক্রামিত হয়েছে এমন রোগী ধরা পড়েছিল। সেখানে আমাদের দুইজন বর্ষিয়ান মুরব্বী ইন্তেকাল করেছেন। তার মধ্য দিয়েই আমাদের এই করোনা ভাইরাসের এই যে সংক্রামিত এটা শুরু হলো। আমরা 23 তারিখে সীমিত আকারে লকডাউনে যাই সেখানে। এর পরবর্তীতে 26 তারিখে সরকারি ঘোষণা আসে এই পুরো এলাকাটিকে লকডাউন করবার। তখন কিন্তু ঢাকা 14 আসনে লকডাউনের বিষয়টি আসে নাই, শুধু টোলারবাগকেই আপনার গিয়া লকডাউনের আওতায় নিয়ে আসা হয়। পরবর্তীতে 26 তারিখে পুরো ঢাকা 14 আসন সহ সারা বাংলাদেশেই কিছু কিছু জায়গায় লকডাউনের প্রশ্ন চলে আসে। লকডাউন আমরা যেভাবে এই টোলারবাগকে আমরা একটি মডেল হিসেবে গড়ে তুলছি, সেই টোলারবাগ এলাকার মানুষদের কিন্তু প্রত্যেকটি, ওখানে 755 জন বাড়ির মালিক রয়েছে। এরা প্রত্যেকেই, এদেরকে আপনি ধন্যবাদ দিতে হয়, এদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে হয়। এরা সকলেই এই সংক্রামিত যাতে না হয় এ ব্যাপারে তারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ওখানে যে বাড়ির মালিক সমিতির সভাপতি সুভাষ, আপনার যেভাবে এই টোলারবাগটিকে লকডাউন করবার এবং মানুষকে ঘরে থাকবার সহযোগিতা করেছেন। আপনি টোলারবাগে জনগণের সহযোগিতার কথা বলছেন, সেই কারণেই টোলারবাগটা সফল করতে পেরেছিলেন। কিন্তু আমাদের এখন প্রশ্ন কিন্তু হচ্ছে টোলারবাগটা এখন পুরো মিরপুর এলাকাটা যেহেতু রেড জোনের মধ্যে চলে গেছে, সেই জায়গাটাতে আপনি টোলারবাগের দৃষ্টান্ত বললেন, তো আমি মিরপুরের ব্যর্থতা নিয়ে জানতে চাইবো আপনার কাছে। আমি আগে ঢাকা 10 আসনের মহিউদ্দিন সাহেবের কাছে আরেকবার একটু যেতে চাই। মহিউদ্দিন সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাই, একটা কঠিন সময়, অর্থাৎ যখন বাংলাদেশে করোনা প্রবেশ করলো সেই সময়ে কিন্তু আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন ঢাকা 10 আসনে। তার মানে একটা করোনা এবং চ্যালেঞ্জের মধ্য দিয়েই কিন্তু আপনাকে ঢাকা 10 আসনের দায়িত্বটা নিতে হলো। কিন্তু এখন পর্যন্ত যদি জানতে চাই, এই দায়িত্ব গ্রহণের পর করোনা মোকাবেলায় ঢাকা 10 আসনের জনগণের জন্য মহিউদ্দিন সাহেব কি করেছে, নতুন কি? আমি কথাটাকে ঠিক, এটা তো আনপ্রেসিডেন্টেড এবং এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন। এটা ঢাকা 10 বা ঢাকা 14 না, এটা সারা পৃথিবীর একটা বাস্তবতা। এই যেটা চোখে দেখা যায় না এমন একটা মানে ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করছি, এনিমির সাথে যুদ্ধ করছি। আসলে ইট ইজ অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। আর আমি আর আসলাম ভাই দুজনই কিন্তু বিশেষজ্ঞ নই। আমরা ভাইরোলজিস্টও না, সায়েন্টিস্টও না, স্বাস্থ্য বিষয়ক
নলেজের আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা মানুষকে নিয়ে একটি কাজ যখন বিশেষজ্ঞরা আমাদেরকে দেবেন কোঅর্ডিনেশনের জন্য, সেটিকে আমরা সার্থকভাবে রূপ দেওয়ার জন্য সার্বিক প্রয়াস নিই। এখন পর্যন্ত আমরা যেটা, আমি আসলাম ভাইয়ের এলাকার মতো এখনো সিচুয়েশন আমার এখানে হয়নি। আমাদের এখানে যেটা হয়েছে, কয়েকটি হসপিটাল আছে কোভিড এবং নন কোভিড পেশেন্টদের যাতে সেবা দেওয়া যায়, যেমন আনোয়ার খান হসপিটাল আছে আমাদের আরেকজন সহকর্মী পার্লামেন্ট মেম্বারের হসপিটাল, সেখানে আমরা রুগী ভর্তি করানো, তাদের খোঁজ খবর নেওয়া, তারপরে নন কোভিড পেশেন্টরা কিন্তু ইগনোরড হয়েছেন। আপনারা দেখেছেন যে এখানে একটা অনেক সুন্দর জিনিসও আছে, যেমন আগে যে পার্সেন্টেজে আপনার সিজারিয়ান অপারেশন করে বাচ্চা হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। আমার এখানে একটা 15 জন ডাক্তার, আমার বন্ধু, তারা ঢাকা কলেজের আমার সহপাঠী, এই 15 জন ডক্টর মিলে একটা টিম করেছে, নন কোভিড পেশেন্ট যারা আছে তাদেরকে টেলিমেডিসিন দিচ্ছে, ওদেরকে স্বাস্থ্য সহায়তার জন্য যে টিপস গুলো দরকার এবং কোভিড পেশেন্টদেরও দেওয়া হচ্ছে। এই কাজগুলো আমরা করছি আমাদের এলাকায়। আমি জনাব মহিউদ্দিন সাহেব, আমি একটু আপনাকে থামাচ্ছি। আসলে এই মুহূর্তে ঢাকা শহরে যে যে জায়গাগুলোকে রেড জোনের তালিকাভুক্ত করা হয়েছে, সেই এলাকার যারা বাসিন্দা তাদের সবার কাছে একটাই প্রশ্ন যে সেই রেড জোনের লকডাউনকৃত এলাকাগুলোতে কি করে লকডাউনটাকে কার্যকর করা হবে, এবং এই বিষয়টি যারা আপনারা জনপ্রতিনিধি আছেন তারা জানেন কিনা, সিটি কর্পোরেশনের এটি এখতিয়ার, এবং আরও যেটা সবার জনমনের প্রশ্ন, সেই সব এলাকাদের যে ইয়েলো জোন কিংবা গ্রিন জোনে থাকা মানুষদের যদি অফিস হয়ে যায় রেড জোনে, তাহলে তারা কিভাবে যাবে এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা সমাধানটা কি করে করবে, এই প্রশ্নের জবাবটা আপনার কাছে চাই। এই মুহূর্তে এগুলো একটা চ্যালেঞ্জ, ইট ইজ এ চ্যালেঞ্জ। আপনি পূর্ব রাজাবাজার লকডাউন করেছেন, আবার আমরা নারায়ণগঞ্জে লকডাউন করেছি, আমরা সবুজবাগে লকডাউন করেছি, কিন্তু আমাদের কাছে দেখেন মডেল হিসাবে এসছে, আপনি যেটা বললেন তোলারবাগের কথা, আমরা মিরপুরের সেটা এনেছি। এখানে যে চ্যালেঞ্জগুলো আপনি কারেক্টলি বলেছেন যে সেখানে খাদ্য পৌঁছে দেওয়া, খাদ্য যে পৌঁছাবে, আমাদের ডিজিটাল বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এখনো ই কমার্স সেই লেভেলে যায় নাই। মনে করেন আজকে 5 কেজি চাল একজনের দরকার, কিন্তু একজনের তো 1 কেজি চালেরও দরকার হতে পারে। সেটিকে পৌঁছানোর যে চ্যালেঞ্জটা আছে, একজনের ½ কেজি মাংসের দরকার হতে পারে, উনি হয়তো 5 কেজি এফোর্ড করতে পারবেন না। আবার যে সাপ্লাই করবে তার জন্য এটা হয়তো কস্ট ইফেক্টিভ না। এখানে একজন রুগী হলে অ্যাম্বুলেন্সকে তৈরি করে রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, এলাকার কাউন্সিলর, এবং যে কথাটি একটু আগে আমার কলিগ আসলাম ভাই বলেছেন, সেটা হলো যে জনগণের মধ্যে যদি আমরা উদ্বুদ্ধ না করতে পারি জনগণকে, এটি একটি মহামারী এবং আমাদের এটিকে মেনটেন করতে হবে। কিন্তু আমরা কেন, পৃথিবীর বড় বড় দেশই কিন্তু টেস্টিং এন্ড ট্রেসিং এর ক্ষেত্রে সেই পারঙ্গমতা দেখাতে পারে নাই, কিন্তু আমাদের কাছে ভিয়েতনামের আবার সুন্দর মডেল আছে, তাইওয়ানের মডেল আছে। এগুলোকে আমরা কিভাবে করব সেই ব্যাপারে আমাদেরকে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবার পয়সা টয়সা যে খরচ হয়, এটা আবার 13টা মন্ত্রণালয়ের সাথে দায়িত্ব দিয়েছেন মেয়রদেরকে। এই মেয়র সাহেবরা কাজগুলো করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সংযোগ করে। আমি মনে করি জনপ্রতিনিধি এবং এলাকার মানুষকে সম্পৃক্ত করে এই কাজগুলো করতে হবে, আর না হলে আমাদের যে নাগরিক দায়িত্বটা আছে, আমাদের লোকজনরা বের হয়ে যাচ্ছেন পূর্ব দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ওনারা বন্ধ রাখছেন, তো আবার পশ্চিম দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা যে আমাদের সকলের দায়িত্ব, এবং পুল করে টেস্ট করা, যেমন মনে করেন 500 পরিবার আছে, 500টি লোককে টেস্ট, এক একটা পরিবারে যদি 6 জন বা 5 জন মেম্বার থাকেন, আমরা প্রথমে 500 টেস্ট করে। জনাব মহিউদ্দিন, আমি টেস্টিং এর ব্যাপারটাতে আপনার কাছে আরেকটু পরে আমি আসব। দুজনই আপনারা জনপ্রতিনিধি, জনগণের আশা ভরসার জায়গা। মহিউদ্দিন সাহেব যেটা বলছিলেন যে সেটা যে জনগণকে যদি সচেতন করতে না পারা যায়, তাহলে কোনো লকডাউনই কিন্তু কাজ করবে না। এবং এখন পর্যন্ত জনগণের যেটা সবচেয়ে অভিযোগের বড় আঙ্গুল, যে লকডাউন হোক আর যে কোনো ডাউনই হোক না কেন, জনগণকে কেউ সচেতন করতে পারছে না এবং জনপ্রতিনিধিদেরকে সেইভাবে দেখা যাচ্ছে না। আপনারা ভোট চাইতে যেমন করে মানুষের কাছে যেতেন, কিন্তু সেই হারে আপনারা
তারা কিন্তু কোনো ভ্রাম্যমাণ টেস্টিং বুথ ওয়ার্ডগুলোতে টেস্টিং কোনো কিছুই করা হয়নি, সেই কারণে মানুষ হসপিটালগুলোতে লাইন দিচ্ছে। তো আপনাদের এটি করণীয়ের মধ্যে ছিল কিনা? এবং আরেকটু আমি জুড়ে দিতে যাই যে মিরপুরের ব্যাপারে আপনারা কেন ব্যর্থ হলেন, যেখানে সফলতা ছিল টোলারবাগ? আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন 26 তারিখে 26শে মার্চ যখন লকডাউন শুরু হয়, তারপর থেকে কিন্তু লকডাউন উঠে যাবার আগ পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় 1156টি পরিবারকে আমরা লকডাউনের আওতায় এনেছিলাম, যেসব বিল্ডিং এ আপনার কোভিড-19 ধরা পড়ে, হ্যাঁ, পজিটিভ দেখা দেয়। সেখানে কিন্তু মাত্র 27 জন টোলারবাগ সহ। লকডাউন উঠে যাওয়ার পর আমার এখানে কিন্তু এই করোনা ভাইরাস আপনি পজিটিভ হতে শুরু করে। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত লকডাউন ছিল সেই সময়টাতে কিন্তু আমার নির্বাচনী এলাকায় আপনি জানেন যে আমি নিজে 120টি মাইক লাগিয়েছিলাম প্রধান সড়কগুলিতে, এবং এখনো পর্যন্ত আপনার 45টি ক্যামেরার সাহায্যে আমি ঘরে বসে যেখানেই যাই আমার হাতে মোবাইল থাকে, আমি অফিসে থাকলে অফিসে বসে আমি দেখতে পাই আমার জনগণ কোথায় কিভাবে কারা জড়ো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য আমরা কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। সেই পুরো লকডাউন অবস্থায় আমার কিন্তু মাত্র 27 জন লোক আমার আক্রান্ত হয়েছিল, টোলারবাগ সহ। এরপরে যখন লকডাউন উঠে যায় তখন কিন্তু সবাই বের হয়ে যায় এবং সবাই সংক্রামিত সংখ্যা বাড়তে শুরু করে। তাহলে সেই ক্ষেত্রে এই বর্তমান ঊর্ধ্বমুখী প্রেক্ষাপটটিতে জনাব আসলাম, জনগণকে আপনারা কি করে লকডাউন মানাবেন এবং এটাকে কি করে কার্যকর করবেন, এখন পর্যন্ত আপনাদের কি কোনো সমন্বিত পরিকল্পনা হয়েছে? আমি মনে করি যদি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী এবং সরকার যেভাবে লকডাউনের ব্যবস্থা করবেন, যদি ঢিলেঢালা লকডাউন হয় তাহলে কিন্তু এটি আপনার সংক্রামিত ঠেকানো কঠিন হবে। লকডাউন যদি হয় তাহলে লকডাউনের মতো করতে হবে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, টোলারবাগ যেভাবে আমি লকডাউন করেছিলাম সেই প্রক্রিয়ায় যদি আমি লকডাউনটি করতে চাই তাহলে মানুষের সংকট, জীবন এবং জীবিকা, এই দুটির প্রশ্ন চলে আসে। আমি আশ্বস্ত করতে চাই আমার নির্বাচনী এলাকার জনগণকে, আমার কাছে এখনো পর্যন্ত আগামী 1.5 মাসের খাবার মজুদ আছে। আমি 1 লক্ষ পরিবারকে আমি খাবার দিতে পারবো, 1 লক্ষ পরিবারকে আমি খাবার দিতে পারবো। প্রতি 7 দিন পর পর আমি 15,000 করে, আমার 60টি ওয়ার্ড রয়েছে, 15,000 করে আমি খাদ্য দিতে পারবো। আমার জনগণ, আমি বিশ্বাস করি আপনি যদি সরকার এবং প্রশাসন আমরা সমন্বিতভাবে যদি প্রচেষ্টা করি, চালাই এবং জনগণ যদি এটাকে আপনার তার জীবন এবং জীবিকায় দুটিকে সমন্বয় করে আমরা, তার মানে আসলাম সাহেব আপনি বলছেন 1 লাখ মানুষকে আপদকালীন কিংবা এই রেড জোনের সময়কালীনটাতে খাবার দেবার মতো মানুষদের আপনার কাছে সেই সক্ষমতা আছে। কিন্তু এখন সাধারণ মানুষ আসলে জানতে চায় রেড জোনের ডেফিনেশনটা কি, রেড জোনটা আসলে কি? আপনারা নিজেরা জানেন তো রেড জোন মানে কি? রেড জোন 1 লক্ষ রোগীর 1 লক্ষ টেস্টের মধ্যে যদি 6 জন ধরা পড়ে 60 জন নাকি, এটাই তো রেড জোন। এরকমই একটা পরিসংখ্যান আছে, এরকম একটা পরিসংখ্যানের ভিত্তিতে রেড জোন এবং গ্রিন জোন বলা হয়। আসলে এগুলিতে সবই আপনার এই বিদেশ থেকে আমদানি করা শব্দ। তো এই লকডাউন বলেন আর রেড জোন, গ্রিন জোন, যাই হোক, এগুলি যদি আমরা প্রতিপালন করতে চাই তাহলে আমাদের জনপ্রতিনিধি আমরা যারা আছি আমরা আন্তরিক আছি, আমাদের জনগণও আন্তরিকতার কোনো অভাব নাই, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা বললে কথা শুনবে। তবে কথা হচ্ছে এই 4টার পরে 4টা পর্যন্ত, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বাজার খোলা থাকবে, তাহলে কিন্তু আমার সেই জায়গাটাতে আমরা জানতে পাচ্ছি আজকে যে নতুন করে আবার আমি মহিউদ্দিন সাহেবের কাছে এই প্রশ্নটা রাখছি, কিন্তু আবার আমি আপনার কাছে ব্যাখ্যাটা চাইবো। যারা মহিউদ্দিন, আজকে নতুন করে যে প্রজ্ঞাপনটা দেখলাম সেখানে বলা হচ্ছে রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই সময় কেউ প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে যেতে পারবে না। তার মানে সাধারণ মানুষের মনে আবার প্রশ্ন, মাঝখানে যে বিস্তর সময়টা সেখানে তো স্বাভাবিকভাবে সবকিছুই চলবে, তাহলে কি ওই সময়টাতে করোনা আসবে না? তাহলে লকডাউনটা কি করে হলো? এটা আসলে সম্পূর্ণভাবে জনসচেতনতা, সম্পৃক্ততা তৈরি করার মাধ্যমে অর্জন করা সম্ভব। আসলে
এটি আমাদের সকলের জন্য নতুন। কিন্তু এই নতুন 3 মাস ধরে আমরা শিখছি, লকডাউন এসব শব্দই তো শুনি নাই, করোনা ভাইরাস, হ্যাঁ, এগুলো নতুন জিনিস। দেখেন আপনার সায়েন্টিস্টরা কি বলছে, আপনার সিঙ্গাপুরে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি বলছিল যে মে মাসের এন্ডে মোটামুটি 99% এটা শেষ হয়ে যাবে বাংলাদেশ। এখন আমেরিকান সায়েন্টিস্ট বলছে 2 বছর লাগবে। আসলে নোবডি নোজ, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন তৈরি না হবে আর যতক্ষণ পর্যন্ত এটা হার্ড ইমিউনিটি হয়ে একটি দেশে শেষ না হয়ে যাবে আমরা জানি না। কিন্তু আমরা সবাই প্রতিদিনের অবস্থাকে বিবেচনায় নিয়ে, চ্যালেঞ্জগুলোকে কগনিজেন্সে নিয়ে আমরা শুধু জনগণকে অনুরোধ করব, উদ্বুদ্ধ করব যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং গুলো মানুন, হাত ধোন, এইগুলো আমরা বলবো। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা, এখন আমাদের মেয়র সাহেবরা যুক্ত হয়েছেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের জনপ্রশাসন, প্রাইম মিনিস্টারের অফিস, সবাই কিন্তু চেষ্টা এবং অনুরোধ গুলো আমরা করছি। শুধু আমাদের দেশ না, দেখেন আমরা আমাদের দেশে কিছু হলে অনেক সমালোচনা করি, কিন্তু ম্যানহাটনে দেখেন কি হয়েছে। এখন মিছিল করছে, কয়দিন আগে দেখেছিলাম গ্র্যান্ড রাবাই মারা গেছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা জানাজাতে যেমন আমরা বলেছি কেমনে তারা সোশ্যাল ডিস্টেন্সিং মানলো না, এটা করেছে। মানুষ কিন্তু সোশ্যাল জীব, কিন্তু আমরা একে অন্যের সাথে হাগ করি, টাচ করি, এটাই আমাদের প্রবণতা। একটা মানুষকে মাসের পর মানুষ থাকলে এটা একটা বাস্তবতার বাইরে, সেই কারণে মানুষ এটা মানতে চায় না। আমি আরেকটু কথা যেটা জানতে চাই, বারবারই বলা হচ্ছে আসলে এই করোনা থেকে মুক্তির জন্য উপায় একটা, জনগণকে সচেতন হতে হবে। সেখানে আগ বাড়িয়ে কেউ কাউকে বলে দিতে হবে না, নিজের বুঝটা নিজেকে বুঝতে হবে। কিন্তু এখন যেটা আসলাম সাহেব যেটা বলছিলেন যে কোনো লকডাউনের সময় রেড জোন এলাকাগুলোতে উনি 1 লাখ পরিবারকে খাদ্য দিতে পারবেন, সেই সক্ষমতা তার আছে। কিন্তু কলাবাগান সেই জায়গাটাগুলোতে আমরা দেখেছি তালিকাতে কিন্তু লকডাউন এলাকা, রেড জোন এলাকা। সেই ক্ষেত্রে আপনি তো সেই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকাতে অনেক নিম্ন আয়ের মানুষ আছে, তাদের এই লকডাউনের সময়টাতে খাবার পৌঁছে দেবার জন্য, ত্রাণটা দেবার জন্য আপনাদের সেই খাদ্য মজুরটা আছে কিনা? তারা কিভাবে তাদের কাছে যদি প্রয়োজন হয় খাবার পৌঁছে দিবেন? একটা হলো সরকারের সোশ্যাল সেফটি নেট আছে, সেখানে আমাদের ডিসি সাহেবরা সেগুলো মেনটেন করছে, লোকাল জনপ্রতিনিধিদের মাধ্যমে যারা ওয়ার্ড কাউন্সিলর আছে সেটা করছে। আমরা ব্যক্তিগতভাবে কিন্তু প্রত্যেকেই এই প্রান্তিক মানুষগুলো যাতে কোনো কষ্ট না হয়, এটা আমাদের কিন্তু পবিত্র দায়িত্ব। তাদের পাশে থাকা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের যাতে খাদ্য অভাব বা অন্য কোনো অভাব যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই ব্যাপারে সরকারও সজাগ আছে। আমরা যারা জনপ্রতিনিধি দায়িত্ব নিয়েছি তারাও আমরা সজাগ। জনাব মহিউদ্দিন, আমি একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমি দুজনের কাছে একটা বিষয় জানতে চাইবো। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে আইইডিসিআর থেকে প্রতিদিন যে পরিসংখ্যান দিচ্ছে, সেখানে আমরা এলাকা ভিত্তিক এবং পুরো দেশের চিত্রটা দেখতে পাচ্ছি, কতজন মারা যাচ্ছে, সংক্রমিত হচ্ছে। কিন্তু আমি যদি বলি ঢাকা 10 আসনের কথা, যে আপনি যেহেতু ওই এলাকার সংসদ সদস্য, আপনার নিজের কি কোনো মনিটরিং টিম আছে কিনা, যে ওই এলাকাতে কি করে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে, কিংবা আপনি এটা কি কোনো মনিটরিং সেল তৈরি করেছেন কিনা? আমরা ওইভাবে মনিটরিং সেল তৈরি করি নাই। আমি আপনাকে বলেছি যে আমরা 15টা ডক্টর আছে, ওরা রেগুলার আমাদের কয়টা রোগীর সাথে কথা বলছে ওইগুলো বলছে। কিন্তু যখনই লকডাউনের বিষয় হবে বা আমাদের কোনো এলাকার লোকজন মারা যাচ্ছে, অনেক জানাজায় আমাদের যেতে হচ্ছে, যেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমরা করার চেষ্টা করছি। কিন্তু আসলে ওই যে বললাম একটি কথা, এই প্রাইমারি দায়িত্বটি হলো হেলথ কেয়ার, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং সেই দায়িত্বটি তাদের নীতি এবং তাদের জনাব মহিউদ্দিন, আমি আসলে এটা বলতে চাই, যতই প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই লকডাউন কার্যকর করা, রেড ডাউন কার্যকর করার যত ক্ষমতায় নিয়ন্ত্রণই থাকুক না কেন, শেষমেশ কিন্তু জনগণ আপনাদেরকে দোষী করে যে আপনারা কোথায় ছিলেন। আপনারা প্রত্যেকটা ভোটারের বাড়িতে যান ভোট চাইতে, কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন না যে আপনার এলাকাতে কতজন লোক সংক্রমণিত হয়েছে, কতজন আক্রান্ত হলেন, কতজন মৃত্যুবরণ করলেন। এই জায়গাটা দায়ভারটা আসলে তো প্রশাসন নেবে না। কিন্তু দেখেন এইরকম আপনি তো বিলো দ্য বেল্ট একটা প্রশ্ন করলেন। আপনি কিন্তু আজকে, আমি যদি চ্যানেল আইকে প্রশ্ন করতে চাই, আজকে কিন্তু আমাকে 5:30 আরেকটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল। আমাকে লেখাপড়া করানো হলো বাজেটের উপরে, এসে এখন টু দি পয়েন্টে সময়ের সাথে এসে, যেটি আমার সাবজেক্টই না,
সেই ব্যাপারে আমি নরমালি পছন্দ করি না যে সাবজেক্টটিতে আমি বিশেষজ্ঞ নই। এটা আপনার সাবজেক্ট না, ওই এলাকার এমপি আপনি, এটা আপনার দায়িত্ব জনগণের ঘরের খবর রাখা। এটা একেবারেই কারেক্ট না। এটা আমরা এটার জন্য কনসার্ন অথরিটি আছে, তাদের কাছ থেকে আমরা তথ্য পাবো, সেটি দেখে আমরা ব্যবস্থা নেব। এটার দায়িত্ব কিন্তু প্রাইমারি আমাদের নয়। অসংখ্য ধন্যবাদ জনাব মহিউদ্দিন। আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং জনগণকে আপনি সচেতন করবেন, আপনার এলাকার জনগণ, আমি নিজেও অবশ্যই আমরাও দেখবো আপনি কি করেন এই রেড জোনের লকডাউন টাইমটাতে, আমি অবশ্যই আমরা দেখবো। জনাব আসলাম, আমি আপনার কাছে আবার ওই একই কথা নিয়ে জানতে চাচ্ছি যে আপনি কি নিজে মনিটরিং কোনো সেল করেছেন জনপ্রতিনিধি হিসাবে? আপনার এলাকায় প্রতিদিন কতজন সংক্রমিত হচ্ছে? আপনি এ পর্যন্ত আমরা যতটুকু চেষ্টা করার আমরা করছি, তবে অ্যাকুরেট মনিটরিং টিম আমাদের কাছে নেই। তবে সংক্রামিত যতজন হচ্ছে আমাদের কাছে যখনই সংবাদ আসছে আমরা তাদেরকে কিন্তু চিকিৎসা দেবার চেষ্টা করছি। আরেকটি কথা আপনি বলছেন যে জনপ্রতিনিধিরা আমাদের দায়িত্ব, আমরা কিন্তু আমাদের দায়িত্বটা পালন করছি। আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যে আমাদের অনেক বর্ষিয়ান নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন, সংক্রামিত হয়েছেন। যারা কাজ করছে, যারা জনগণের সাথে মিশছে, তারাই কিন্তু সংক্রামিত হচ্ছে। আর যারা সংক্রামিত হচ্ছে না, আপনি ধরে নিতে হবে তারা, যারা জনপ্রতিনিধি সংক্রামিত হচ্ছে না, তারা বাসায় বসে আছে। আমরা কিন্তু কাজ করছি বলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করে আমরা কিন্তু এলাকায় যাচ্ছি, মানুষের সাথে মিশছি, মানুষের খোঁজ খবর নিচ্ছি। আমরা মানুষকে খাদ্য দেবার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা আপনাকে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি পরিশেষে শুধু এটুকুই বলবো, আমাদের জনগণের এটা ভাববার কোনো অবকাশ নেই যে জনপ্রতিনিধিরা ঘরে চুপ করে বসে আছে। তারা অবশ্যই কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, কারণ তাদেরকে 5 বছর পর জবাবদিহিতাটা দিতে হবে বলে তারা অবশ্যই কাজ করছে। তবে জনগণকে সচেতন হতে হবে, কে আমার জন্য কি করলো কিংবা কি করলো না, তার চেয়ে বড় কথা আমি কতটুকু সচেতন হলাম, সেটাই সবচেয়ে বড় বিষয় এই করোনাকে মোকাবেলা করবার জন্য। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।